শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পের 10তম পর্ব। লেখিকা সায়দা মুন। বিকেল বাজে 4টা। সকলেই রেডি হচ্ছে পার্লারে যাবে বলে। মেহেরিন যেতে চায়নি, দাদির সাথে থাকবে বলে থেকে যায়। সে জানে পার্লারে গেলে কত খরচ হবে, কিছু না কিছু করাতেই হবে তাকে। তখন অযথা টাকা যাবে তার পিছে, এই ভেবে সে যেতে নারাজ। সবাই অনেক জোর করলেও যায়নি, তাই বাধ্য হয়ে তাকে বাসায় রেখে সবাই বেরিয়ে যায়। বাসায় এখন মোট 3জন, দাদি, মেহেরিন আর কাজের খালা। 3জনেই ঘরে বসে গল্প আর আড্ডায় সময় কাটাচ্ছে। মেহেরিনের সময় ভালোই যাচ্ছে তাদের সাথে। তার মধ্যেই কলিং বেলের শব্দে মেহেরিন যায় দরজা খুলতেই তালহাকে দেখতে পায়। এত তাড়াতাড়ি চলে এসেছে দেখে প্রশ্ন করলো, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? তালহা কোট খুলতে খুলতে ভেতরে এসে সোফায় বসে বলল, এমনি, এক গ্লাস পানি দিতে পারবে? মেহেরিন দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা পানি এনে দেয়। তালহা পানি খেতে খেতে মেহেরিনকে ফের জিজ্ঞেস করলো, খাবার গরম করে দিবে? খাবেন এখন? তালহা নিঃশব্দে এক পলক তাকিয়ে বলল, না, তার দরকার নেই, অফিসে লাঞ্চ করেছি, তুমি বরং দ্রুত রেডি হও। কেন? প্রশ্ন শুনতে ভালো লাগে না, ফার্স্ট রেডি হও। বলেই ঘড়ির দিকে তাকিয়ে যোগ করলো, 5 মিনিট টাইম দিলাম। ধমকের ন্যায় গলায় কথা শুনে মেহেরিন দ্রুত রুমে চলে যায়। বলা যায় না আবার ধমক দিয়ে না বসে। তিতলি বেগমের দেয়া সাদা রঙের নর্মাল গ্রাউন্ডটা পরে নেয়, চুল ছেড়ে মুখে হালকা ক্রিম মাখে, ঠোঁটে গোলাপি লিপস্টিক মাখিয়ে মাথায় ওড়না দিয়ে নিচে নামে। মেহেরিন নামতে দেখে তালহা কিছুক্ষণ পরখ করে নেয়, তারপর দাদিকে বলে তাকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি চলছে নিজের গতিতে, ভেতরে দুজনেই চুপ। মেহেরিন জানে না কোথায় যাচ্ছে, কৌতূহলে মন নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট পর গাড়ি এসে থামে এক বিশাল বিল্ডিংয়ের সামনে। গাড়ি পার্ক করে তালহা মেহেরিনকে নিয়ে ভেতরে ঢোকে। দেখে মনে হয় কোনো হোটেল হবে। লিফটে ওঠে 3তলা প্রেস করে, 3তলায় পৌঁছাতে আবার এগুতে লাগে তার পিছু পিছু মেহেরিনও। কিছুটা সামনে যেতেই চোখে পড়ে নাম লেখা গার্লস বিউটি পার্লার। তাহলে কি পার্লারে নিয়ে এসেছে তাকে? এই ভেবে ভেবে ভেতরে ঢুকতেই দেখে তাহিয়া সবাই এখানেই। কেউ ফেসিয়াল করছে, কেউ পেডিকিউর ম্যানিকিউর করছে। তাহিয়া মেহেরিনকে দেখে চিৎকার করে উঠল, আরে মেহেরিন, এই যে আমি। তার ডাকে বাকিরাও তাকিয়ে দেখে বিস্মিত দৃষ্টিতে। সে তো আসতে চায়নি, আবার তালহার সাথে এসেছে যে? এই প্রশ্ন সকলের চোখে। তাদের প্রশ্ন বুঝে তালহা বলল, আমি জোর করে নিয়ে এসেছি। অনেকদিন আগে একবার বলেছিল নাক ফুটাবে, সময় হয়নি। আজ যেহেতু তোমরা এসেছো, ভাবলাম তোমাদের সাথেই করিয়ে নিব। বলে তালহা তাকালো মেহেরিনের দিকে। মেহেরিন অবাক চোখে হাঁ করে তাকিয়ে আছে। কি সুন্দর মিথ্যা বলে লোকটা। আমি তো কোনোদিন বলিনি নাক ফুটাবো। উল্টো এসবে তার ভয় লাগে। দাদি কতই না চেষ্টা করেছে করাতে, সে রাজি হয়নি। ভীত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এই, আপনি মিথ্যা বলছেন কেন? আমি করাবো না। তালহা চোখ গরম করতেই সে চুপসে গেল। তিতলি বেগম এক কর্মী মেয়েকে ডেকে বললেন। মেয়েটির কাছে এসে মেহেরিনকে চেয়ারে বসতে বলে। ভয়ে ভয়ে সে এগিয়ে গিয়ে বসলো। পাশে তালহা দাঁড়িয়ে, বাকিরা ব্যস্ত নিজেদের নিয়ে। মেয়েটি কলম দিয়ে মেহেরিনের নাকে জায়গা মতো মার্ক করে, তারপর বন্দুকের মতো একটা যন্ত্র হাতে নেয়। তা দেখে মেহেরিন নড়ে চড়ে ওঠে। সে যে ভয়ে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তানিয়া বেগম দূর থেকে বললেন, তালহা, মেয়েটার হাতটা ধর, ভয় পাচ্ছে তো। আমি এখন আসতে পারছি না, পায়ে ক্রিম লাগানো। চাচির সাথেই তিতলি বেগমও বললেন, হ্যাঁ, হাতটা ধর বাপ, ভয় পাবে নয়তো। তাদের কথা শুনে তালহা হাত বাড়িয়ে দিলে মেহেরিন ভয়ে তা চেপে ধরে। মেয়েটি নরম গলায় বুঝিয়ে বলছে, ভয় পেও না, কিছু হবে না, পিঁপড়ার কামড়ের মতো লাগবে শুধু। এই কথা বলতে বলতে হঠাৎ ওই যন্ত্র চাপ দেয়। এক মুহূর্ত কিছু একটা ঢুকে যায় তার নাকে। সঙ্গে সঙ্গে মেয়েটি একটা নাকফুল পরিয়ে দেয়। মেহেরিন হালকা ব্যথায় কেঁপে ওঠে। তালহার হাত আরও জোরে চেপে ধরে। তালহা নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে আছে। মেয়েটি মেশিনটা সরিয়ে নিলে নাকফুলের নিচের অংশ লাগাতে গেল। তালহা থামিয়ে দেয়। পকেট থেকে ছোট একটা সোনার নাকফুল বের করে দিয়ে বলল, চেঞ্জ করুন, এটা পরিয়ে দিন। মেয়েটি আমতা আমতা করে বলল, স্যার, এখন খুলে আবার লাগালে ব্যথা পাবে তো। তালহা শক্ত গলায় বলল, ইমিটেশন পরালে ইনফেকশন হবে, ফার্স্ট এটা পরান। আর কিছু না বলে মেয়েটি আগেরটা খুলে সোনার ছোট্ট
স্টার ডিজাইনের নাকফুলটা পরিয়ে দেয়। মেহেরিন দাঁত চেপে ব্যথা সহ্য করে। নাকফুলটা লাগানোর সময় যে হালকা চিৎকার দিয়ে ওঠে। তালহা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে, সুন্দর করে করতে পারেন না? ব্যথা পাচ্ছে কেন? তার ধমকে মেয়েটি চুপ মেরে যায়। তিতলি বেগম হেসে বলেন, আরে নাক ফুলালে এমন ব্যথা লাগে? নাকফুল পরাতে মেহেরিন হেলান দিয়ে বসে পড়ে। মাথা ধরেছে, নাকটাও ব্যথা করছে। তালহা শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। চিকন সরু নাক, নাকফুলটা যেন ভীষণ মানিয়েছে। ডায়মন্ড হলে হয়তো আরও ভালো লাগতো, মনে মনে কথাটি ভাবে তালহা। কিন্তু তখন এমন ছোট সাইজের ডায়মন্ডের নাকফুল পায়নি। বড়গুলো আনলে আবার বয়স অনুযায়ী বেমানান লাগতো, তাই এটাই এনেছিল। নাক থেকে চোখ সরিয়ে পুরো শরীরটা একবার পরখ করলো সে। কিছু একটা ভেবে আনমনে মুচকি হেসে পকেট থেকে প্যারাসিটামল বের করে মেহেরিনের হাতে দেয়। নেও, এটা খেয়ে নিও। তারপর মায়ের দিকে চেয়ে বলে, আম্মু আমি যাচ্ছি অফিসে, তোমরা সন্ধ্যার আগে বাড়ি চলে যেও কিন্তু। বলেই সে বেরিয়ে যায়। অন্যদিকে মেহেরিন আয়নায় নিজেকে দেখে মুগ্ধ। নাকফুলটা তার মুখের কোমলতা আর একটু বাড়িয়ে দিয়েছে যেন। বাকিরাও প্রশংসা করছে। এক মেয়ে তো প্রশ্ন করেই বসেছিল তালহার বউ কিনা। তিতলি বেগম হেসে না বলেন। তাকে সোনার নাকফুল দিয়েছে বিষয়টা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি, কারণ তিতলি বেগম আগে থেকেই বলে রেখেছিল তালহা। সন্ধ্যার দিকে সকলে ফিরে আসে বাসায়। এখন তাদের কালকের জন্য সব আয়োজন শুরু। কী কী লাগবে লিস্ট করে পাঠাচ্ছে কর্তাদের কাছে। সকলেই কালকের দিন নিয়ে বেশ এক্সাইটেড, বিশেষ করে ঋতু। শিকদার ভিলা সকাল সকাল মেতে উঠেছে আনন্দ উৎসবে। বাড়ির বড় মেয়েকে দেখতে আসবে আজ, সেই জন্য তো আয়োজনে শেষ নেই। বাড়ির কর্তারা সোফায় বসে চা নাস্তার খোঁজ গল্পে মেতে আছেন, আর কর্ত্রীরা যেন রান্নার প্রতিযোগিতায় লেগেছে। গুনে গুনে 10 রকমের আইটেম লিস্ট করেছে, একে একে সব রান্না বসিয়েছে। তাদের একটাই কথা, বিয়ে হোক বা না হোক, শিকদার বাড়ির গিন্নিদের হাতের রান্না খেয়ে যেন আঙুল চেটেই যায়। সামান্য পাত্রী দেখতে আসবে, এতেই তাদের এত এলাহি কাণ্ড দেখে মেহেরিন অবাক, যেন আজই বিয়ে। তাদের গ্রামে তো পাত্র দেখতে আসলে জল নাস্তা খাইয়ে বিদায় করত, আর বিয়ের দিন 2-3 পদের রান্না, সাথে পোলাও। মুহূর্তে নিজেকে ধাতস্থ করে নেয় সে। বড় লোকের আলাদা কারবার, নিজের সাথে তাদের তুলনা করে কী লাভ। তাহিয়া নাস্তা খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। মেহেরিন এতক্ষণ রুমেই ছিল, তবে ভালো লাগছে না আর বসে থাকতে, তাই নিচে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তালহার দরজা পেরোতে পেরোতে কয়েকবার উকিঝুঁকি দেয় ঘরে, তবে অন্ধকার জানালা বন্ধ। আজ নাস্তার টেবিলেও তাকে পায়নি। মনটা আনচান আনচান করছে, তাকে একটু দেখবে বলে। শুক্রবার তালহারেই এক অভ্যাস, বেলা করে ঘুমানো। তালহাকে নিয়ে নানা কথা ভাবতে ভাবতে দরজা ছাড়িয়ে যেই সিঁড়িতে পা রাখবে, অমনি মোবাইলের রিংটনে থেমে যায়। পেছন ফিরে বোঝার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। একটু এগিয়ে বুঝতে পারে তালহার রুম থেকে। তা দেখে দ্রুত এগিয়ে গিয়ে দরজার ধারে দাঁড়িয়ে পড়ে। এখন নিশ্চয়ই কল ধরবে আর ঘুম ঘুম কণ্ঠে কথা বলবে। কথাটা ভাবতেই আরও ঝুঁকে দাঁড়ায়। আজ সে শুনবে ছেলেদের ঘুম ঘুম গলা নাকি নেশালো হয়, ভয়েস হয় অনেক সুন্দর। এই কথাটা ফারিনের মুখে শোনার পর থেকে বহু চেষ্টা করেছে তালহার এই কণ্ঠটা শোনার, কিন্তু বেচারি মেহেরিনের আগে আগেই তালহা ঘুম থেকে উঠে যায়। হঠাৎ রিংটন বন্ধ হয়ে যাওয়ায় মনে হয় ধরেছে, কিন্তু আফসোস তালহা কল কেটে আবারও ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট অপেক্ষা করে মেহেরিন বুঝতে পারে কল কাটা পড়েছে। মনটা খারাপ হয়ে যায়। একটু কণ্ঠ শুনবে ভেবেছিল, তার হলো না। তার হতাশার মাঝে আবার রিংটন বাজতে আবার আনন্দ কান পাতে। এবার কল ধরেছে তালহা। হঠাৎ ঘুম ঘুম কণ্ঠে ভীষণ কোমল স্বরে বলে ওঠে, হ্যালো, কে? সন্ধ্যায় বের হব, আজ বাড়িতে একটু কাজ আছে, তোরা যা না। ওকে বলেই কল কেটে দেয়। এদিকে মেহেরিন দরজার আড়াল থেকে নিশ্চুপ দাঁড়িয়ে সেই মায়াভরা কণ্ঠ শুনছে। আহ, কি নরম, কি হালকা স্বর। বুকের ভেতর ধকধক করছে। মনে হচ্ছে কণ্ঠে কোনো মায়াবী টান আছে, যা তাকে অবচেতন কাছে টেনে নিচ্ছে। ফারিনের কথার সত্যতা প্রমাণ পেতেই চোখ বড় বড় হয়ে যায়। আসলে ঘুমন্ত কণ্ঠে একটা আলাদা জাদু আছে। ইস, যদি তাদের বিয়েটা সবাই মেনে নিত, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কণ্ঠ শুনতে পারত। কথাটা ভাবতেই মুখে লাজুক হাসি ছড়িয়ে পড়ে, মুখে হাত দিয়ে হাসে। ঠিক তখনই তালহার গলা ফোড়ন কাটে তার ভাবনায়। স্টপ লাফিং, এদিকে আসো। ভয় পেয়ে যায় মেহেরিন, তাকে দেখে ফেলেছে সে।
কিন্তু কিভাবে পা পেছাতে চাইলেও সাহস হয় না। দেখেই তো ফেলেছে। ভয়ে ভয়ে রুমে ঢুকতেই চোখ পড়ে তালহার বিছানার দিকে। খালি গায়ে উপুর হয়ে শুয়ে আছে সে। ব্ল্যাঙ্কেটটা কোমর পর্যন্ত দেয়া, পুরো পিঠ দৃশ্যমান। এমন পুরুষালী উদম পিঠ দেখে কিছুটা লজ্জায় চোখ সরিয়ে নেয়। আরও দু কদম এগিয়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলে, জি বলুন, কিছু লাগবে? তালহা ঘুরে ব্ল্যাঙ্কেট টেনে বুক পর্যন্ত নেয়। দুই হাত মাথার নিচে দিয়ে ছোট ছোট করে চোখে তাকায় তার দিকে। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, জ্বর উঠেছিল? মেহেরিন অবাক হয়ে তাকায়। জ্বর কেন উঠবে? নাক ফাড়ানোর ব্যথাটা তো ছিল। ও ওইটা? না, ওসব ব্যথায় জ্বর আসে না। তালহা হালকা হাসে, খুব ক্ষীণ, যা মেহেরিনও বুঝতে পারে না। মেয়েটা বেশ বুঝদার, কিন্তু ইমোশনাল দিক থেকে একেবারে বাচ্চা। তপ্ত শ্বাস ফেলে ফের প্রশ্ন করে, ব্যথা আছে? মেহেরিন মাথা নাড়িয়ে না বলে। তালহা পাশে রাখা টি শার্ট গায়ে দিতে দিতে বলে, এক কাপ কফি দিয়ে যেতে বলো খালাকে। মেহেরিন মাথা নেড়ে সায় দেয়। ঘর থেকে বেরোতে গিয়ে হঠাৎ থেমে যায়। আচ্ছা, আপনি তো উল্টো দিক ফিরে ঘুমাচ্ছিলেন, আমাকে দেখলেন কিভাবে? তালহা চুল ঠিক করতে করতে দরজার পাশে থাকা আয়নার দিকে ইশারা করে। মেহেরিন সেদিকে তাকিয়ে চমকে ওঠে। এই রে, আয়নাতে তো দরজার পুরোটা সরাসরি দেখা যায়। ছি ছি, আড়ি পাততে গিয়ে ধরা খেয়ে গেলাম। মনে মনে বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে বেরিয়ে যায়। তার চোখে মুখের অবস্থা দেখে ফিক করে হেসে ফেলে তালহা। মেহেরিন সরাসরি রান্নাঘরে আসে। তিন গিন্নি খালাও ব্যস্ত রান্নায়। সে ঘুরঘুর করতে থাকে, কিভাবে কফির কথা বলবে ভাবছে। চুলোও খালি নেই। তিতলি বেগমকে দেখে জিজ্ঞেস করলেন, কিছু লাগবে? মেহেরিন বলল, চল, একটা চুলো একটু খালি করে দিতে পারবেন? কি করবি? তোমার ছেলে কফি খাবে, আমি নিজেই করে নিবনি। তালহা উঠে পড়েছে। ভালোই তো, নামাজের সময় হয়ে যাচ্ছে। এই চুলে বসিয়ে দে মা, 12টা বেজে যাচ্ছে, এখনও অর্ধেক রান্না শেষ হয়নি। মেহেরিন মাথা নাড়ে, এরপর একটু ইতস্তত করে বলে, আন্টি, আমি একটু হেল্প করি? তিতলি বেগম ধমক দিয়ে উঠলেন, বেশি পাকনামি শিখেছিস? কতবার বলেছি রান্নাঘরের কিছুতে হস্তক্ষেপ না করতে। কফিটা তালহাকে দিয়ে সরাসরি ঘরে গিয়ে তাহিয়াকে উঠিয়ে গোসল করিয়ে পরিপাটি হয়ে নিবি। 12টা বাজে, একটু পরে মেহমান চলে আসবে। এতগুলো শুনে এত কথা শুনে আর কিছু না বলে চুপচাপ কফি নিয়ে তালহার ঘরে দিয়ে আসে। তাহিয়া তখনও নাক ডেকে ঘুমাচ্ছে। মেহেরিনের মাথায় আবার শয়তানি বুদ্ধি খেলে গেল। ছোট কাগজের টুকরো নিয়ে চিকন কাঠির মতো বানিয়ে বিছানায় উঠে তাহিয়ার পাশে বসে তার হাতে পাউডার রাখে বেশ খানিকটা। এবার নাকের কাছে কাগজটা ঘুরাতে থাকে। হঠাৎ নাকে সুড়সুড়ি পেয়ে তাহিয়া মাথা নাড়ে, আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও হওয়ার বিরক্ত হয়ে থাপ্পড় মারে মুখে, সঙ্গে সঙ্গে কিছু পরে চোখে মুখে। চমকে উঠে বসে পড়ে, নিজের হাতে পাউডার দেখে অতবাক। তখনই খিলখিলিয়ে হাসির শব্দে তাকিয়ে দেখে মেহেরিন। এবার তার আর বুঝতে বাকি থাকে না কার কাজ এটা। মেহেরিনের বাচ্চা বলেই দৌড় দেয়, শুরু হয় ছোটাছুটি। দুজনের রুমের এদিক ওদিক ছুটছে। শেষমেশ তাহিয়া ধরে ফেলে, পুরো পাউডারের ডিব্বা ঢেলে দেয় মেহেরিনের মাথায়। দুজনেই ধস্তাধস্তিতে পাউডার মেখে সাদা ভূত। এ সময় ক্লান্ত হয়ে থেমে গিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। দুপুর 2টা বাজে। বাড়ি জুড়ে এক ধরনের উত্তেজতার ব্যস্ততার আমেজ। সবাই নিজেদের মতো গুছিয়ে নিচ্ছে, কুশন ঠিক করছে, নাস্তা সাজাচ্ছে। সবার চোখে একই প্রত্যাশা, পাত্রপক্ষ আসার। তারা এখনো পৌঁছায়নি, তবে ফোন করে জানিয়েছে আর বেশি দূরে না, কাছেই এসে গেছে। রান্নাঘরে তখন তিতলি বেগম শরবত বানাতে ব্যস্ত। পাশে তানিয়া বেগম দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে বেশ অন্যমনস্ক লাগছে। চোখে যেন অন্য জগতের ছায়া। তা দেখে তিতলি বেগম হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলেন, কী রে, কী নিয়ে ভাবছিস? তানিয়া ধীরে ধীরে মাথা তুলল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখছো ভাবি, সেই ছোট্ট মেয়েটা সেই দিন প্রথম হাঁটতে শিখে মাটিতে উল্টে পড়ে কান্না করছিল, আজ কত বড় হয়ে গেছে, তাকে এখন কোণে দেখতে আসবে। তার কণ্ঠে কিছুটা ভয়, মেয়ে দিয়ে দেওয়ার ভয়, চোখে চিকচিক করছে জল। তিতলি বেগম হেসে বললেন, ধুর গাধি, আনন্দের মুহূর্তে কাঁদতে নেই, এটাই তো পৃথিবীর নিয়ম রে, মেয়ে মানুষের নিয়ম, এক ঘর থেকে আরেক ঘরে চলে যাওয়া। তাদের কথোপকথনের মধ্যেই ছোটগিনি হন্তদন্ত হয়ে এসে বলল, আরে ভাবি, হয়েছে, ছেলেরা তো এসে পড়েছে, চলো চলো। এই শুনে তিতলি বেগম দ্রুত শরবতের টে হাতে নিলেন। তানিয়া বেগমও এগিয়ে গেলেন। ড্রয়িং রুমে গিয়ে দেখে পাত্রপক্ষ থেকে এসেছে 5 জন। ছেলের বাবা মা,
ছোট বোন ও দাদি। সবাইকে হাসি মুখে আপ্যায়ন করে বসানো হয়। পরিবেশটা প্রথমে বেশ মিষ্টিই হলো। ছেলের বাবা মা ভদ্রভাবে কথা বলছেন, ছেলেটিও বিনয়ী। তালহা গিয়ে ছেলের সঙ্গে হ্যান্ডশেক করে, টুকটাক কথা বলে। আর বৃদ্ধ মহিলাটি অর্থাৎ ছেলের দাদি রুদ্রের দাদির সঙ্গে এমন আলাপে মেতে উঠলেন যেন বহুদিনের চেনা। চারদিক হাসির গুঞ্জন, গল্পের রেশ, নাস্তার সুগন্ধ। গিন্নিরা একের পর এক নাস্তা পরিবেশন করছেন, টেবিলে যেন গন্ধে ভরে গেছে। এমন সময় ছেলের মা হঠাৎ নাক কুঁচকে বললেন, এমা, নাস্তা খেয়ে পেট ভরাবেন নাকি? কথাটুকু যেন এক নিমিষে পুরো পরিবেশ বদলে দেয়। সবাই থতমত খেয়ে যায়। এমন কথা কেউ আশা করেনি। শিকদার বাড়ির লোকদের মুখে মুহূর্তেই বিব্রত হাসি। তিতলি বেগমের মুখের কোণে শুকিয়ে যায়, সাথে তার বাকি যাদেরও। অবস্থা বুঝে ছেলেটি গলা খাকারি দিয়ে হেসে বলে, ও কিছু মনে করবেন না, আমার মা একটু রসিকতা করতে ভালোবাসেন তো। বলেই কড়া চোখে তাকাতেই মহিলাটি হেসে মাথা নেড়ে যোগ করলেন, মানে ওই আর কি, হি হি। সবাই তখন বাধ্য হয়ে হেসে ওঠে, যেন অস্থিরতা ঢেকে দেয়া যায়, কিন্তু ভেতরে ভেতরে একটা অচেনা দাগ রেখে যায় কথাটা। ছেলের মা ঠিক মন জোগায় না। তার ভেতরে এক ধরনের দাম্ভিকতা, অহংকারের রেশ। বারবার নিজের ছেলের কৃতিত্বের কথা টেনে আনছেন, বড় বড় আলাপ দিচ্ছেন, আমার ছেলে এই করেছে, ওটা করেছে। তার বিপরীতে বাকিরা বেশ আন্তরিক সহজভাবে মিশছে। একটু পরেই তারা বললেন, চলেন এবার মেয়েকে ডেকে আনা যাক। তালহা উঠে যায় ওপরে, তাহিয়াদের ডেকে বলে, ঋতুকে নিয়ে এসো। ঋতু তখন সাজগোজ করে প্রস্তুত। পিঙ্ক আর হোয়াইটের মিশ্রণে সুন্দর কারুকাজ করা 3 পিস পরেছে। মাথায় হালকা ওড়না টানা, মুখে স্বাভাবিক কিন্তু একটু উত্তেজিত ভাব। সে একা একাই সিঁড়ি পর্যন্ত এসে থামে না, একাই নিচে নামতে শুরু করে। তা দেখে দুই বোন দৌড়ে গিয়ে তার হাত ধরে ফিসফিসিয়ে বলে, আরে আপু দাঁড়াও, এত তাড়া কিসের? এভাবে গেলে ওরা ভাববে মেয়ে তো বিয়ে পাগল। ঋতু বোনদের কথায় চোখ গরম করে তাকায়, এরপর তাদের হাত ধরে নামতে থাকে। অন্য পাশে মেহেরিনও ধীরে ধীরে নামছে, কিন্তু ঋতুকে ধরার সাহস পাচ্ছে না। যেই রাগী মেয়ে, এই মেয়ে নিচে পৌঁছাতে তানিয়া বেগম ইশারা করেন। তা দেখে ঋতু সবাইকে মুখে সালাম দেয়। ছেলের দাদি খুশি হয়ে তাকে পাশে বসায়। টুকটাক প্রশ্ন করলে সবগুলো উত্তর দেয় ঋতু, খুব বিনয়ী ভঙ্গিতে। তারপর হঠাৎ ছেলের দাদি বলে ওঠেন, আমার বউ পছন্দ। মুহূর্তেই লজ্জায় ঋতুর মুখ লাল হয়ে ওঠে, মাথা নিচু করে ফেলে। ছেলের বাবা মা হাসি মুখে একে একে সম্মতি দেন। এবার আলাপে এগোয়, কথা বাড়ে, শত প্রস্তাব সবই আলোচনা হয়। তবে তালহা জানায় আগে তারা দেখবে, তারপর তাদের পক্ষ থেকে উত্তর যাবে। এক পর্যায়ে ছেলে মেয়েকে আলাদা করে কিছুক্ষণের জন্য কথা বলতে পাঠানো হয়। ছেলের মা তখন কৌতূহল ভরে জানতে চায়, ওই যে ওদের সঙ্গে দাঁড়িয়ে ছিল 3 মেয়ে, ওরা কে? তিতলি বেগম হেসে উত্তর দেন, একটা আমার মেয়ে, আরেকটা ঋতুর বোন, আর ওটা আমার বোনের মেয়ে। কথাটা শুনে মেহেরিন এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার চোখে বিস্ময়ের ছায়া। দ্রুত চোখে তাকায় ওনার দিকে। তিতলি বেগমের চোখে তখন একরাশ মায়া। চোখের দৃষ্টিতে যেন বললেন, চিন্তা করিস না, তুইও আমারই মেয়ে। তা দেখে মেহেরিন মৃদু হাসল কৃতজ্ঞতার হাসি। এভাবেই কেটে যায় আরও 2 ঘন্টা। সবাই মিলে খাওয়া দাওয়ার পর আড্ডায় পরিবেশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মূলত সাদির দাদি, মানে ছেলের দাদি, সব নাতি নাতনিদের একত্র করেছে। তাদের সাথে দাদিও উপস্থিত। 2 দাদি যেন এক মঞ্চের 2টা অভিনেত্রী। হাসি ঠাট্টায় গল্প করতে করতে সবাইকে আনন্দিত করে তুলছে দুজনেই। পাশে সিঙ্গেল ছোপায় তালহা নীরবে বসে ফোনে ব্যস্ত। মেহেরিন ফাঁকে ফাঁকে আর চোখে তালহার দিকে নজর রাখে। আজ তালহা সাদা পাঞ্জাবি পরেছে, চুল কপালে ছড়িয়ে ছিটিয়ে। শুধু তাই নয়, আজ যেন একটু বেশি উড়াউড়ি করছে এদিক সেদিক। হয়তো শ্যাম্পু করেছে চুলে। চোখে মোটা ফ্রেমের পাওয়ারি চশমা, যা দেখলেই বোঝা যায় মোবাইলে বা ল্যাপটপের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা। মোবাইলের স্ক্রিন চশমায় হালকা প্রতিফলিত হয়ে দেখা যাচ্ছে। মেহেরিন সেটা লক্ষ্য করে ছোট ছোট কুচকে বেশি দেখার চেষ্টা করে, তবুও দূর থেকে কি করছে বুঝে ওঠা কষ্টসাধ্য। হঠাৎ তালহা চোখ তুলে তাকাতেই দুজনের চোখ মিলে যায়। মেহেরিন কিছুটা থমকে যায়। তালহা ভ্রুচে বোঝায় কি জিজ্ঞেস করতে মেহেরিন মাথা এদিক সেদিক করে কিছু না ইশারা করে চোখ নামিয়ে নেয়।
দাদিরা গল্পের মোড় ঘুরিয়ে হঠাৎ তাদের নিজস্ব বিয়ের গল্পে চলে এসেছে। সে কিভাবে বিয়ে করেছে, কি কাহিনী ছিল, সবই মনোযোগ দিয়ে শোনা হচ্ছে বাকিদের। তালহার দাদির কথার পালা শেষ হতে না হতেই সাদির দাদি উঠে পড়ে তার বিয়ের কথা বলার জন্য। তিনি খানিক পান চিবিতে চিবিতে বললেন, আমার বিয়ের কথা শুনে বেশ মজা পাবে। আমার তো কট খেয়ে বিয়ে হয়। বাকিটুকু আর বলতে পারল না। দুপাশ থেকে হঠাৎ কাশির শব্দ ওঠে, থেমে যান। একসঙ্গে কাশির শব্দ, পরিবেশ হঠাৎ নীরব হয়ে যায়। সকলের কথাবার্তা থামিয়ে তাদের দিকে চেয়ে তালহার মেহেরিন দুজনেই তা বুঝতে পেরে চট করে কণ্ঠ একটু নিচে করে আনে। একে অপরের দিকে চোখাচোখে তাকাতেই সঙ্গে সঙ্গে আবারও চোখ সরিয়ে নেয়। মেহেরিন কাশতে কাশতে মাথায় হালকা চাপ্পড় দেয়। দেখা মাত্রই তালহার দাদি দ্রুত তার পিঠে ঘষতে লাগেন। আর তিতলি বেগম ছুটে যায় ছেলের কাছে। আজব তো, দুটো একসাথে বিষম খেলি কি করে? কিছু তো খাচ্ছিলিও না। এই তাহিয়া, পানি আন মা, তাড়াতাড়ি। তিতলি বেগমের ফরমাইশ শুনে তাহিয়া মেহেদি দৌড়ে গিয়ে পানি আনলো। পানি খেয়ে তালহা ঝটপট উঠে দাঁড়ালো। আর কোনো দিক না তাকিয়ে সোজা ঘরে চলে গেল। মেহেরিনা আমতা আমতা করে ওপরে চলে গেল। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিন। আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে যেন ভেসে উঠছে তাদের বিয়ের সেই মুহূর্তগুলো। সেই লজ্জা, সেই অনিশ্চয়তা, সেই ঝড়ের ভেতর হঠাৎ পাওয়া এক নিরাপত্তা। হঠাৎ মাথায় একটা চিন্তা আসে, তখন যদি তালহাদের না পেত, তাহলে আজ তার কি হতো? ডাকাতের হাতে পড়লে হয়তো। ভাবতে গিয়ে বুকের ভেতরটা হিম হয়ে যায়। ধর্ষণ করে মেরেও ফেলতে ওরা। সেই দৃশ্যটা কল্পনাতে কেমন ভয়ঙ্কর লাগছে, আর বাস্তবে হলো তো। এবার মেহেরিন আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটা পরখ করে। আগের মতো আর কঙ্কালের মুখটা নেই। চেহারা একটু একটু ভরেছে। গালের হাড়গুলোকে আগের তুলনায় একটু বেশি নরম মাংসে রেখা এসেছে। স্বাস্থ্যটা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। চোখে একরাশ আলো, তাতে জীবনের ছোঁয়া। মনে পড়ে যায় অতীতটা। নিজের আপন চাচা চাচি ঘরে দুই বেলা কোনো মতে খেতে পেলেও পরের বেলায় দাদি লুকিয়ে খাবার দিতেন। সেই বাড়িটা যেন তার জীবনের সবচেয়ে বড় কারাগার ছিল। আর আজ অচেনাই বাড়িতে একবেলা না খেলেই তিতলি বেগম চিন্তিত হয়ে পড়েন। কি অদ্ভুত না জীবনটা! পর কখনো, অথচ আপন পর। পর আপন, অথচ আপন পর। কথাটা কেমন ছন্নছাড়া, তবুও সত্য। সে এখানে এসেছে আতঙ্ক, আর এখানে পাচ্ছে নিরাপত্তা, যত্ন। তবে কি আল্লাহ তার কষ্ট সহ্য করার জন্য উপহার হিসেবে এগুলো দিয়েছে? তবে কতদিন থাকবে এই সুখ? মেহেরিন আয়না নিজের চোখের দিকে তাকায়। এই চটকায় ঢাকা শহরে এখন একা হাঁটার কথা ভাবলেই বুক ধড়ফড় করে ওঠে। আর তখন কিনা একা নিজের জীবন সুন্দর করার আশায় পালিয়ে এসেছিল সে। ভাবলেই হাসি পায়। তখন কতটা সরল ছিল সে। একা থেকে জীবন সুন্দর করা যায় বুঝি? তখন তো একটুখানি ভাবনাও আসেনি। সে কি নিজের দায়িত্ব নিতে পারবে, নিজেকে সামলাতে পারবে? ভাবতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটা হালকা স্রোতের মতো অনুভব বুকের ভেতর বয়ে যায়। তালহা না থাকলে হয়তো আজ মেহেরির নামটাই হারিয়ে যেত কোথাও। তালহাই তাকে বাঁচিয়েছে, শুধু জীবন নয়, নিজের কাছে ফিরিয়ে দিয়েছে। এক ঝটকায় পানি মুখে ছিটিয়ে বেসিনে হাত রেখে দাঁড়ায় সে। চোখে এক অদ্ভুত ঝলক, ঠোঁট ফেটে ওঠে একটুখানি হাসি। আপনি আমার জীবনের শুভাকাঙ্ক্ষী হলেও আমি আপনার সবচেয়ে বড় ঝামেলা। কথাটা উচ্চারণ করতে নিজে হালকা হেসে ওঠে। তবে সে হাসির আড়ালে চোখ ভরে ওঠে পানিতে। গাল বেয়ে টুপটাপ গড়ে পড়ে জল। মৃদুস্বরে প্রায় ফিসফিসিয়ে করে বলে, এই পৃথিবীতে আমার একটাই আপনি। এই আপনিটাকে আমি পাগলের মতো ভালোবাসি। বিশ্বাস করেন, আমি আমার আবেগ নয়, আপনি আমার ভালোবাসা, যাকে বলে সত্যিকারের নিখাদ ভালোবাসা। এই কথাগুলো পরপরই তার চোখে নেমে আসে এক নিস্তবতা। শুধু আয়নায় নিজের ভেজা চোখের প্রতিবন্ধতা দেখে মনে হয়, ভালোবাসা হয়তো ঠিক এমনই হয়, যা মানুষকে ধ্বংসও করে আবার বাঁচিয়েও দেয়। সে যে এমন একজন মন দিয়ে বসেছে যে ধরাছোঁয়ার বাইরে। হালকা ফুঁপিয়ে ওঠে মেয়েটি। এতদিন তার জীবনে কোনো পিছুটান ছিল না। এক দাদি ছিল, সেও নেই। জীবনটা বেশ তোই কাটছিল। তাহলে কেনই তালহা এলো? কেন এমনভাবে এলো যে তার ভেতরটাকে ওলটপালট করে দিল? ভাবতে ভাবতে বুকটা ভার হয়ে আসে। বারবার মনে হচ্ছে
সেদিন ওদের হাতে পড়ে যদি মরে যেত, তাহলে হয়তো এই পৃথিবীতে থেকে একটা ঝামেলা বিদায় নিত। তাহলে হয়তো এই ছোটলোকি মনটা আজ এত বড় ধাপ দিত না। তালহার বিয়ে হলে তার কি হবে? সে কি সহ্য করতে পারবে সেই দৃশ্যটা? তালহা অন্য কারো পাশে দাঁড়িয়ে আছে, অন্য কারোর নামের সঙ্গে জুড়ে আছে তার নাম। মুহূর্তেই বুকের ভেতরে একটা জিদ, একটা অজানা তীব্রতা ধপ করে জ্বলে ওঠে। নিজের অজান্তেই ঠোঁট কেঁপে ওঠে, বলে ফেলে, আপনি অন্য কারো হলে আমি তাবিজ করে আপনাকে সংসার নষ্ট করে দিব। কথাটা মুখ থেকে বেরোতেই নিজে আটকে ওঠে। এসে কি বলল? যে সে জানে কারো খারাপ চাওয়া পাপ, আর সেই কিনা নিজের ভালোবাসারই খারাপ চাইলো। এটা তো মহাপাপ। অপরাধবোধে বুকটা হু হু করে ওঠে। নিজের মনকে ঘৃণা লাগে, ঘৃণ্য মনোভাবের জন্য। মানুষ যখন যোগ্যতার বেশি কিছু পেয়ে যায়, তখন যেমন অহংকারে ভরে ওঠে মন, তার কাছে মনে হচ্ছে তার মনটাও ঠিক তেমন লোভী হয়ে উঠেছে। নিজের অবস্থান কোথায় তা যেন ভুলেই বসেছে। তালহা যে বড্ড দামি, এই চিন্তাটা গুণাক্ষরে তার মাথায় এলো না। তালহার যোগ্য সে নয়, এই চরম সত্যিটা যেন আঘাত করলো তার মাথায়। তার মন মানতে নারাজ, তবে তার মস্তিষ্ক বলছে তাই। দুই হাতে চুল টেনে ধরে বাথরুমের দরজার পাশে বসে পড়ে। পাগলের মতো লাগছে নিজেকে। জীবনে কেমন যেন গুলিয়ে গেছে। আবেগ যুক্তি ঠিক ভুলে সীমা মিলেমিশে একাকার হয়ে গেছে। বিরক্তিতে বলে ওঠে, না না মেহেরিন, তুই তার খারাপ চাইতে পারিস না। উনি যেন অনেক ভালো থাকে, অনেক সুখী হয়। বেশ কিছুক্ষণ নিজের সাথে বোঝাপড়ার পর উঠে দাঁড়ায়। শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। পানির প্রতিটা ফোঁটা তাকে ধুয়ে দিচ্ছে। সাথে যেন সব অপরাধবোধ, সব জ্বালা মিশে যাচ্ছে সেই পানির স্রোতে। অশান্তি কিছুটা কমে আসছে। ঠোঁট কাঁপছে, চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, তবে মনে রাখবেন তো আমায়? এক মুহূর্তের জন্যে হলেও আমি আপনার বউ। রাখবেন মনে আমায়? সময় কেটে যায়। প্রায় আধা ঘন্টা পর ভেজা শরীরে বাথরুম থেকে বের হয় সে। কাপড় আনেনি তাই। তাহিয়া যদি নিচে থাকে, তাহলে এখন ডেকে আনা সম্ভব নয়। ভেজা চুল থেকে টুপটাপ করে পানি ঘরে পড়ছে, ভিজে যাচ্ছে। এক ছুটে ওয়ার্ড্রোপের দিকে পা বাড়ায়। ঠিক সেই সময় দরজা ঠেলে কেউ বড় বড় পা ফেলে ঢোকে পড়ে। মেহেরিন নিচে। বাকিটা মুখে আনার আগেই থেমে যায় তালহা। সামনের দৃশ্যটা দেখে যেন শ্বাস আটকে যায় তার। এক মুহূর্ত নীরবতা, তারপর আচমকা দরজা বন্ধ করে ছিটকানি লাগিয়ে দেয়। মেহেরিন সেই শব্দে কেঁপে ওঠে। গায়ের ভেজা ওনাটা টেনে ঠিক করে নেয় দ্রুত। তারই মধ্যে বাইরে থেকে দরজায় টপাটপ বাড়ির আওয়াজ। এই ভাইয়া, তুমি আবার এখানে ঢুকে দরজা লাগালে কেন? সবাই ডাকছে, নিচে আসো। মেহেদির গলায় তালহা ভারী স্বরে বলল, তুই যা, ভাইয়া আসছি। বলতেই সে চলে যায়। তালহা পেছনে ঘুরে হাত বুকে গুজে দাঁড়ায়। চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ, কণ্ঠে রুক্ষতা। জ্বর বাঁধানোর ইচ্ছে? মেহেরিন মাথা নিচু করে কাপা গলায় বলে, না। তালহার কণ্ঠ আরও গম্ভীর হয়ে ওঠে। এই অসময়ে ভিজলে কেন? আর পানিতে এতক্ষণ ছিলে কেন? মেহেরিন অবাক চোখে তাকায়। আপনি বুঝলেন কি করে আমি অনেকক্ষণ ছিলাম? তালহা ঠোঁট চেপে শান্ত স্বরে বলে, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। মেহেরিন আরও অবাক হয়। চোখ দেখেও এত কিছু বোঝা যায়? তালহা কত ট্যালেন্টেড, ভাবতেই একটুখানি হাসি ওঠে। ওয়াও, আপনি তো অনেক জ্ঞানী। মানুষের চোখ দেখলেই সব বলে দিতে পারেন। তালহা হালকা ধমক দিয়ে উত্তর দেয়, হ্যাঁ, আর এখন এতটাই বলতে পারি, তুমি একটা গাধা। মেহেরিন চোখ পিটপিট করে বলে, তালহা এবার জুড়ে ঝাড়ি দিয়ে ওঠে, নয়, হ্যাঁ। তাড়াতাড়ি কাপড় বদলায়, ইডিয়েট। সাধে কি গাধা বলি? নিজে চিন্তা নিজেরই নেই। তালহার কড়া ধমককে চমকে ওঠে মেহেরিন। দ্রুত পা বাড়ায় ওয়ার্ড্রোপের দিকে। আর চোখে একবার তাকাতেই দেখে তালহা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। মুখটা কেমন যেন চুপচাপ, গম্ভীর। ওয়ার্ড্রপ খুলে তাড়াহুড়ো করে কাপড়টা নিয়ে ফিরে আসে। পা টিপে টিপে হাঁটছে, পড়ে যাতে না যায় সেই ভয়ে। তবে তালহার সামনে গিয়ে যে নার্ভাস লাগছে। দ্রুত তাকে পেরিয়ে যেতে গিয়ে অঘটনটা ঘটে। তখনই পা পিছলে ভারসাম্য হারিয়ে ফেলে। ভয়ে হালকা শব্দ করে ওঠে, আ সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয়। এদিকে মেহেরিন হঠাৎ চেঁচিয়ে ওঠায়। পাশ ফিরতে তালহা সেকেন্ড দুয়েক এগিয়ে আসে, দু হাতে তাকে আঁকড়ে ধরে কোনো মতে। কিন্তু ভেজা মেঝেতে তারও পা পিছলে যায়। ব্যাস, দুজনেই ধপাস করে মেঝেতে পড়ে যায় একসাথে। ব্যথার ধাক্কায় সাথে সাথে দুজনের মুখ থেকে একসাথে বেরিয়ে আসে, আ। মেহেরিন নিচে,
তার উপরে তালহা পড়েছে। তালহার বাম হাত মেহেরিনের মাথার নিচে, ডান হাত মেঝেতে ঠেকানো। তার পুরো শরীরে ভার হয়ে পড়েছে মেহেরিনের ওপর। চোখ মুখ খিচে সামনে তাকাতে এক মুহূর্তের জন্য যেন তালহার পৃথিবী থেমে যায়। এমন এক পরিস্থিতি, দুজনে এত কাছাকাছি। অজানা ঘোর বশ করে তাকে এক ধ্যানে তাকিয়ে আছে ভীত মেহেরিনের মুখ পানে। অন্যদিকে মেহেরিন ভয়ে চোখ বন্ধ করে আছে। ভেবেছিল মাথাটা বুঝি ফেটে যায়। কি আশ্চর্য, মাথায় একটুও ব্যথা লাগেনি। চটজলদি চোখ খুলতেই চোখে পড়ে তালহার মুখ, একদম সামনে। এক নিঃশ্বাস দূরত্বও নেই তার মাঝে। চোখাচোখি হতেই দুজনের দৃষ্টি থেমে যায় সেখানে। সময় যেন হিম হয়ে দাঁড়িয়ে আছে। দুজন ডুবে গেছে অনুভূতির গভীর তলায়। যেখানে ঢোকার রাস্তা জানা থাকলেও বের হওয়ার রাস্তা গোলকধাঁধার চেয়ে কম নয়। তালহার মুখ ব্যথার ছাপ স্পষ্ট। তার চোয়াল শক্ত, হয়তো দাঁত চেপে রেখেছে ব্যথায়। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। গরম নিঃশ্বাস এসে মেহেরিনের মুখ ছুঁয়ে যাচ্ছে বারবার। তা সে বেশ উপভোগ করছে। দুজনের হৃস্পন্দন বেড়ে চলেছে। অনুভব করছে একে অপরের দ্রুতগতির হৃদস্পন্দন। বুকের ভেতর কেমন যেন অজানা এক স্রোত বয়ে যাচ্ছে। মেহেরিন হালকা কাঁপছে। এক হাতে তালহার পাঞ্জাবির কলার শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতটা তার কাঁধে। আনমনে সেই হাতটা আর একটু নামিয়ে তালহার হৃৎপিণ্ড বরাবর রাখে। তার হার্টবিট যেন সুপারফাস্ট স্পিডে চলছে। এই বুঝি বুক চেড়ে বেরিয়ে এলো বলে দ্রুত হাতটা সরিয়ে ফেলে মেহেরিন। মেহেরিনের গলা বেয়ে গড়িয়ে পড়ে একটা চুল। তা নয় যে নিজের সত্য দেখে তালহা এক পলক চেয়ে থাকে। চুলগুলো মেহেরিনের মুখ স্পর্শ করছে দেখে রাগে চোখের কড়া নজর হয়ে ওঠে। মুহূর্তেই ডান হাত বাড়িয়ে মেহেরিনের মুখের ওপর সমস্ত চুল আঙুলের আলতো স্পর্শে সরিয়ে দিতে লাগে। সে এমনটা কেন করছে তা সে জানে না, তবে তার চোখে অদ্ভুত এক ঝড়, রাগ আর তার মাঝখানে লুকিয়ে থাকা এক আকুলতা। মেহেরিন অবাক হয়ে দেখছে। এই মুহূর্তটা যেন অন্য জগৎ থেকে ধার করা কোনো কল্পনা, যেখানে আছে শুধু সুন্দর মুহূর্ত, নীরবতা, শ্বাসের শব্দ আর কেবল চোখের ভাষা। হঠাৎই তালহার মুখের ভাব বদলে যায়। মাথায় নিজের হাতটা চুলের ভেতর আস্তে করে আরও ঢুকে যায়। তা কি হলো মেহেরিন তা ভাবতে সময় পায়নি। তার আগে চোখের পলকে চুল শক্ত করে মুঠোয় ধরে মেহেরিনের মুখে দিকে ঝুঁকে আসে। মেহেরিন বুঝে ওঠার আগে তালহার ঠোঁট এসে ছুঁয়ে যায় তার ঠোঁটে। যেন হঠাৎ বজ্রপাতের মতো কঠিন ছোঁয়া তেড়ে এসেছে, যা অবাধ্য অথচ গভীর। হালকা চুম্বন দিতেই তৎক্ষণাৎ নিজের ঠোঁটে কামড় ধরে হিংস্র পশুর নেয়। সঙ্গে সঙ্গে মেহেরিন চোখ বড় বড় করে তাকায়। ব্যথায় হাত দিয়ে ঠেলতে লাগে, তবে কাজ হয় না। তালহার এই কাজে কয়েক সেকেন্ড স্থির থাকে, এমনকি তাকে নাড়াতে অক্ষম মেহেরিন। তালহার চোখে মুখে একটা অজানা আবেগ, রাগ, ক্ষোভ, যেন অপ্রত্যাশিত যন্ত্রণার বিস্ফোরণ। মেহেরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর শিউরে উঠছে বারবার। চোখে বিস্ময় আর এক চিলতে অজানা কাঁপন। মনে জাগে প্রশ্ন, তালহা কি তাকে আদর করছে নাকি রাগ ঝাড়ছে? তবে ব্যথায় ছটপটও করছে। মাংসটাই কি ছিঁড়ে ফেলবে নাকি? পরক্ষণে তালহা তাকে ছেড়ে উঠে দাঁড়ায়। দরজার শব্দ করে খুলে একটি কথা না বলে সেকেন্ডে নিজের রুমে ঢুকে আবারও শব্দ করে দরজা বন্ধ করে দেয়। মাত্র কি হলো ঠিক বুঝে উঠতে পারছে না মেহেরিন। মাথাটা যেন কাজই করছে না। হতবাক চোখে দরজার দিকে তাকিয়ে থাকে। এটা কি সত্যি তালহা ছিল নাকি অন্য কেউ? মনের হাজারটা প্রশ্নের ভিড়। ভাবতে ভাবতে একটু নড়ে চড়ে উঠতে গিয়ে আহ করে চিৎকার করে ওঠে, যেন শরীরের সব হাড়মোড় ভেঙে গেছে। ব্যথায় কুঁকড়ে যায় বেচারি। অনেক কষ্টে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পা টেনে টেনে কোনো রকমে বাথরুমে ঢোকে। কাপড় বদলে বের হওয়ার আগে ঠোঁটের জ্বালায় আয়নার সামনে দাঁড়াতে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই থমকে যায়। নিজের ঠোঁট হালকা ফুলে কেটে গেছে, আর তাতেই চিকচিক করছে ছোপ ছোপ রক্ত। চোখ ছানা বড়া হয়ে যায়। লোকটা কি রাক্ষস নাকি? মাংস দেখলে এমন ঝাঁপিয়ে পড়ে, আর একটু হলেই বাকিটার মুখে আনতে পারে না। গাল দুটো লাল হয়ে ওঠে লজ্জায়। দ্রুত ঠোঁট ধুয়ে নেয়। কেউ যেন দেখলে কিছু না বোঝে। মাথায় কেবল একটাই প্রশ্ন, তালহা কি আসলে এমনটা করেছে? এখন যেন বিশ্বাসই হচ্ছে না। সবটুকু কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। পরপরই হঠাৎ আবারও মনে পড়ে যায় সেই মুহূর্ত, তালহার স্পর্শ, তার ভারী শ্বাস। ভাবতেই শরীরের ভেতর কোথাও গরম আগুনের মতো ছড়িয়ে পড়ে অচেনা এক অনুভূতি। মনে হয় কান দিয়ে সেই আগুনের গরম ধোঁয়া বের হচ্ছে। চোখ খিচে বন্ধ করে নেয়।
মাথা নাড়ায় লজ্জায়, তবে পর মুহূর্তেই মুখে নেমে আসে আধার। সে তার নয়। চিন্তা আসতে সব চিন্তা ঝেড়ে ফেলে। কাপড় পরে বের হতেই তাহিয়ার সামনে পড়ে। মেহেরিন হাঁটার ভঙ্গি দেখে তাহিয়া চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে? মেহেরিন বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ে। মুখ ভার করে বলছে, উফ, আর বলিস না, পিছলে পড়েছিলাম। হাতির মতো লোকটা আমারও বাকিটা কথা মুখে রেখে থেমে যায়। সাথে সাথে ভেতরটা আটকে ওঠে। এই রে, যদি সব বলে ফেলতাম। এদিকে তাহিয়া কৌতূহলে চোখ বড় করে তাকায়। থামলি কেন? বল না, হাতির মতো লোক তোর ওপর পড়েছে। আর কে সেই হাতি? মেহেরিন দ্রুত কথার মোড় ঘুরিয়ে বলল, না না, আমি বলেছিলাম আমি হাতির মতো মেয়েটা পিছলে ধপাস করে পড়েছি। তার কথা শুনতেই তাহিয়া হেসে ওঠে। হাসিতে হাসিতে যেন গড়াগড়ি খাচ্ছে। মেহেরিন মুখ গোমড়া করে বসে আছে। তার তো এখনও শরীরটা ব্যথায় নীল হয়ে যাচ্ছে। আর এই মেয়ে কিনা তাকে নিয়ে হাসছে। এবার হাসি থামিয়ে তাহিয়া একটু কাছে এসে বলল, মেহেরিনের মুখের ভাব থেকে বোঝে ও সত্যি অনেক ব্যথা পেয়েছে। তার মধ্যে মেহেরিনকে জিজ্ঞেস করলো, ওরা কি চলে গেছে? তাহিয়া উত্তর দিল, তোকে তো ভাইয়া ভাইয়া তোকে আর ভাইয়াকে যাওয়ার আগেই খুঁজেছিল, কিন্তু তোরা দুজনেই উধাও। তাহিয়া আবার একটু চিন্তিত হয়ে মেহেরিনকে পরখ করে জিজ্ঞেস করলো, ঠোঁটে কি হয়েছে রে? এই প্রশ্নে মেহেরিন কিছুটা কেঁপে ওঠে। তাহিয়া কিছু বুঝে গেল নাকি ভেবে দ্রুত বলল, ওই উল্টে পড়তেই তো ঠোঁটে লাগলো। শুনতেই তাহিয়ার হাব ভাব বদলে যায়। মমতা মেশানো গলায় জিজ্ঞেস করলে, তুই কি খুব ব্যথা পেয়েছিস? মেহেরিনের মাথা নিচু করে ঠোঁট কামড়ে শুধু হ্যাঁ বলল। তা দেখে তাহিয়া নিচে গিয়ে মায়ের কাছ থেকে বলে ব্যথার ওষুধ এনে দেয়। ওষুধ খেয়ে মেহেরিন বিছানায় গা এলিয়ে যায়। বিড়বিড় করে ওঠে, ভাই ব্যথা দেয় আর বোন মলম লাগিয়ে দেয়। কি কাজ কাম এদের! চোখে ধীরে ধীরে ভারী হয়ে আসে। শরীরটা ক্লান্ত, মনটা অস্থির। মাথার ভেতরে এখনো সেই মুহূর্তটা ঘুরছে। তালহার ছোঁয়া, তার চোখের তীব্রতা, আর নিজের ভেতরে রচনা কাঁপুনি, সব মিলিয়ে যেন আবারও তার সেই অবাধ্য মন তালহাকে মেতে উঠেছে। নিজে তালহা থেকে গুটিয়ে নেওয়ার চিন্তা যেন একটু আগে সে ঝড়ের সাথেই চলে গেছে। সবশেষে ব্যথার বিভ্রান্তির মাঝে ঘুমিয়ে পড়ে সে। ঘুম যেখানে, হয়তো এখন আবার স্বপ্ন হয়ে সেই মুখটাই ফিরে আসবে। ঘুম ভাঙতে মেহেরিন দেখে রাত 9টা বাজে। কপালে হাত দিয়ে চোখ বুজে ফেলে। মনে মনে বলে ওঠে, এতক্ষণ ঘুমাচ্ছি, আর কে ডাকলই না। তালহাও কি আজ পড়াতে আসেনি? দ্রুত উঠতে গিয়ে কোমরে হালকা ব্যথা অনুভব করে। শরীরের ব্যথা কম, তবে কোমরে একটু তুলনামূলক বেশি ব্যথা। ফ্রেশ হয়ে আস্তে ধীরে নিচে নামতেই দেখলো তাহিয়ার খালা আর দাদি টিভি দেখছে। এগিয়ে গিয়ে তাহিয়ার পাশে বসে জিজ্ঞেস করলো, আমাকে ডাকিসনি কেন? আম্মু বলল ঘুমাচ্ছিস, যেহেতু ঘুমাক। তো সন্ধ্যায় ডাকলি না কেন? উনি পড়ায়নি? পড়িয়েছে, তবে আজ অল্পই। তো আমাকে ডাকলি না? ভাইয়া বলল ঘুমাচ্ছিস যেহেতু থাক। মেহেরিন অবাক। তালহার আচরণ দিন দিন কেমন বদলে যাচ্ছে। মিথ্যে বলছে, আবার আজকে পড়াতে ডাক দেয়নি। চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে। শেষমেশ সে টিভিতে মন দেয়। 10টা বাজে। সবাই টেবিলে বসেছে, শুধুমাত্র একজন বাদে, তালহা। তাহিয়া আবারও গেছে তাকে ডাকতে। এবার সে নিয়েই নেমে এলো। মেহেরিন আর চোখে তাকাতেই দেখে ঘুম ঘুম চোখে তালহা এগিয়ে আসছে। এতক্ষণ ঘুমিয়েছিল হয়তো। ভাবতে ভাবতেই চোখ পড়ে কপালের সাদা ব্যান্ডেজের দিকে। সঙ্গে সঙ্গে চমকে ওঠে। কপালটার কি হলো? সাথে সাথেই মনে পড়ে তখন পড়েছিল তার পাশের মেঝেতে। মাথায় বাড়ি খাওয়ায় আওয়াজ হয়েছিল। তবে ভেবেছিল নিজের মাথা ফেটে, পরে দেখলো না। তাহলে কি তখন তারই কপালে লেগেছিল? সঙ্গে সঙ্গে অপরাধবোধ নেমে আসে তার চোখ মুখে। নিজেকে ভীষণ অসহ্য লাগছে। তালহা এসে বসতেই বিলাল সাহেব জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? তালহা আস্তে করে উত্তর দেয়, বেটার। তানিয়া বেগম তালহার পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করতে করতে বলেন, বুঝলাম না, আজকে তুইও পড়েছিস, মেহেরিনও পড়েছে। সব বিপদ একদিনেই। আল্লাহ সবাইকে রক্ষা করুন। মেহেরিন চোরা চোখে তাকায় তালহার দিকে। তালহা এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তার জন্য কতটা ব্যথা পেয়েছে। ভাবতে ভাবতে মেহেরিন নিজেকে অপরাধীর তকমা লাগাচ্ছে বারবার। পাশ থেকে দাদি বললেন, বিপদ আসলে তো আর বলে কয়ে আসে না, সবাই সাবধানে চলো। পরের দিন সকাল 9টা। মেহেরিন বসে আছে গাড়িতে। সামনে ড্রাইভার, পাশে সিটে তালহা, পেছনে তারা। তালহার হাতে চোট লেগেছে, তাই আজ গাড়ি চালাতে পারছে না। মেহেরিন নিয়ে যায়। তার মাথা বাঁচাতে গিয়ে যে ব্যথা পেয়েছে, ভেবেছে একবার সরি বলে দিবে, আবার লজ্জাও লাগছে তালহার সঙ্গে কথা বলার জন্য।
কালকের কাণ্ডের পর থেকে এখন তাকাতেও লজ্জা পায়। গাড়ি কলেজের সামনে থামতেই দুজনে নেমে পড়ে। বিদায় নিয়ে গেট পেরিয়ে ঢুকতেই দুপাশ থেকে ভাও শব্দে লাফিয়ে ওঠে। দুজন ভয় পেয়ে দু কদম পেছনে যায়। ফারিন, রাফি তো তাদের ভয় পেতে দেখে হেসে হাই ফাইট করে চেঁচিয়ে উঠে বলে, এত বড় না, এক বড় না, দুই বড়। তাহিয়া ও মেহেরিন হেসে ওঠে, সঙ্গে সঙ্গে চিল্লিয়ে বলে, বাংলা স্যারের পেট বড়। বলেই দুজন হাসিতে লাগলে। এবার ফারিন, রাফি চুপ দেখে ভীতির ছাপ স্পাই তাদের পেছনে কাউকে দেখে ভয় পাচ্ছে। কৌতূহল নিয়ে দুজনে পিছু ফিরে তাকাতে আটকে ওঠে।